আমাকে বলবা তুমি কিন্তু, হ্যাঁ। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল মমিন, সহকারী অধ্যাপক, পদার্থবিজ্ঞান বিভাগ, রাজশাহী কলেজ, রাজশাহী। রাজশাহী কলেজ আয়োজিত উচ্চ মাধ্যমিক দ্বিতীয় বর্ষের আজকের অনলাইন ক্লাসে তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। আজ আমরা দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা পড়ব। আমাদের আজকের পাঠ ডি ব্রগলির মতবাদ ও কম্পটন ক্রিয়া। আমরা আজকে দেখব ডি ব্রগলির মতবাদ এবং কম্পটন ক্রিয়া, এই দুইটা বিস্তারিত আমরা দেখব। তার আগে আমরা গত দিনের যে টপিক নিয়ে আলোচনা করেছিলাম আলোক তড়িৎ ক্রিয়া, সেটা সম্বন্ধে একটু জাস্ট আবার আইডিয়া নিয়ে নিব। আলোক তড়িৎ ক্রিয়া কী ছিল, যে আমরা বলেছিলাম যে উচ্চ কম্পাঙ্কের কোনো আলো যদি কোনো ধাতব পদার্থের উপর এসে যদি আপতিত হয়, আলো এসে আপতিত হচ্ছে, তাহলে সেখান থেকে হচ্ছে কি হয়, ইলেকট্রন নির্গত হয়। এই যে আলো আসতেছে, উচ্চ কম্পাঙ্কের যদি কোনো আলো আসে কোনো ধাতব পদার্থের উপর নির্গত হয়, সেখান থেকে ইলেকট্রনগুলো নির্গত হয়। এই ইলেকট্রনগুলো যদি বন্ধন শক্তি আছে, তার কম্পাঙ্ক যদি বন্ধন শক্তি যদি বেশি হয়, বা যে আলো আসতেছে তার শক্তি যদি বন্ধন শক্তির চাইতে যে বেশি হয়, তাহলে এখান থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে বলা হচ্ছে যথাযথ উচ্চ কম্পাঙ্ক কোনো আলো কোনো ধাতব পদার্থ থেকে যদি ধাতব পদার্থের উপর যদি আপতিত হয়, তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হয়। এই ঘটনাটাকে বলছিলাম আমরা ফটোতড়িৎ ক্রিয়া। এবং যে ইলেকট্রনগুলো নির্গত হয় তাকে বলছি ফটো ইলেকট্রন। এবং এই ইলেকট্রন প্রবাহের কারণে যে তড়িৎ প্রবাহ মাত্রা সৃষ্টি হয় তাকে বলা হচ্ছে ফটোতড়িৎ ক্রিয়া। এটা আমরা সেদিন শিখেছিলাম। এরপর আমরা শিখেছিলাম নিবৃত্তি বিভব। নিবৃত্তি বিভব কি বলা হয়েছিল, যে এটা যদি ক্যাথোড হয় আর এটা যদি অ্যানোড হয়, একটা টিউবের মধ্যে আমরা দেখেছিলাম গতদিন, এই ক্যাথোডে যদি সিজিয়াম বা পটাশিয়াম বা লিথিয়াম যদি প্রলেপ দেওয়া থাকে, তাহলে আলো এসে যখন পড়ে তখন এটা যদি পজিটিভ বিভব ক্যাথোডকে এবং অ্যানোডকে যদি নেগেটিভ বিভবে রাখা হয়, তাহলে এখান থেকে ইলেকট্রনগুলো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, ইলেকট্রনগুলো আর যেতে পারে না। তাহলে যে বিভব ক্যাথোডের যে বিভবের জন্য ইলেকট্রন যেতে পারবে না, সেটাকে বলা হচ্ছে নিবৃত্তি বিভব। একে আমরা ভি দ্বারা প্রকাশ করেছিলাম, বড়তের ভি দ্বারাকে নিবৃত্তি বিভব প্রকাশ করেছিলাম। এরপরে ছিল সূচন কম্পাঙ্ক। কি বলছিলাম, যে প্রত্যেক ধাতব পদার্থের ক্ষেত্রে তার একটা নির্দিষ্ট কম্পাঙ্ক আছে। এই কম্পাঙ্কের নিচে যদি হয়, তাহলে সেখান থেকে আলো নির্গত হবে না। এই কম্পাঙ্কের নিচে যদি আলো ওই ধাতব পদার্থের উপর পড়ে, সেখান থেকে কোনো ইলেকট্রন নির্গত হবে না। তাহলে সেই যেই ইলেকট্রন সর্বনিম্ন যে ইলেকট্রনের কম্পাঙ্কের যে ইলেকট্রনের উপরে পড়বে, তার জন্য যে ইলেকট্রন নির্গত হবে, সর্বনিম্ন কম্পাঙ্কের যে আলো তারপর আপতিত হলে যে ইলেকট্রনটা নির্গত হবে, সেটাকে বলা হচ্ছে সূচন কম্পাঙ্ক। মানে ওখান থেকে শুরু হলো, যেখান থেকে শুরু হলো সেটাকে বলেছি আমরা সূচন কম্পাঙ্ক। ওই কম্পাঙ্ক থেকে আলো নির্গত হওয়া, ইলেকট্রন নির্গত হওয়া শুরু হলো। তাহলে আমরা সূচন কম্পাঙ্ক শিখেছিলাম। এরপর আমরা শিখেছিলাম কি, কার্যপেক্ষক। প্রত্যেকটা আলোর একটা শক্তি আছে। এই শক্তিটা যদি প্রত্যেকটা ধাতব পদার্থের ক্ষেত্রে তার যে বন্ধন শক্তি, তার চাইতে যদি আলোর শক্তিটা যদি বেশি হয়, ই সমান হচ্ছে এইচ নিউ, আমরা এইচ এফ আমরা জানি। এই শক্তিটা যদি এর বন্ধন শক্তির চাইতে যদি বেশি হয়, তাহলে সেখান থেকে ইলেকট্রন নির্গত হবে। তাহলে একটা সর্বনিম্ন যে শক্তির জন্য ওই ক্যাথোড থেকে ইলেকট্রনটা নির্গত করতেছে, যে সর্বনিম্ন যে শক্তির জন্য, সেটাকে বলা হচ্ছে তার কার্যপেক্ষক, ধাতুর কার্যপেক্ষক বলা হয়। এগুলো আমরা গতদিন শিখেছিলাম। এখন আমরা দেখব, আচ্ছা এখান থেকে আরেকটা জিনিস দেখেছিলাম আমরা, যদি আলোর কম্পাঙ্ক যদি ফিক্সড রাখা হয়, এই আলো যে আসতেছে তার কম্পাঙ্কটা যদি আমরা ফিক্সড রাখি, তাহলে আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে এর তড়িৎ প্রবাহ মাত্রাটা এখানে বৃদ্ধি পায়। আলোর তীব্রতা বৃদ্ধির সাথে সাথে তার তড়িৎ প্রবাহ মাত্রাটা বৃদ্ধি পায়। এবং কি বলছিলাম, যে তার নিবৃত্তি বিভবটা একই থাকে। আবার যদি আলোর তীব্রতা যদি স্থির রাখা হয়, তার কম্পাঙ্ক যদি পরিবর্তন করা হয়, তাহলে ইলেকট্রনের গতিশক্তি বৃদ্ধি পায় এবং নিবৃত্তি বিভবের মান বৃদ্ধি পায়। এটা আমরা গতদিন দেখেছিলাম। তাহলে আমরা যদি একটা প্রশ্ন দেখি, গতদিনের একটা প্রশ্ন যদি আমরা দেখি, তাহলে দেখি সমান কম্পাঙ্কের কিন্তু ভিন্ন ভিন্ন তীব্রতার তিনটি আলোকরশ্মি কোনো ধাতব পাতে, ওইখানে বোর্ডে ধাতব পাতে আপতিত হয়ে ফটো ইলেকট্রন নিঃসরণ ঘটায়। এক্ষেত্রে আলোর তীব্রতা ও প্রবাহমাত্রা লেখচিত্র কেমন হবে, তিনটি ক্ষেত্রে নিবৃত্তি বিভব কেমন হবে, আমরা এটা একটু দেখব। কি বলছিলাম, যে কম্পাঙ্ক সমান কম্পাঙ্ক সমান, কিন্তু ভিন্ন ভিন্ন তীব্রতার তিনটা আলোক রশ্মি যদি কোনো ধাতব পাতে পড়ে, তাহলে সেখান থেকে ইলেকট্রন হচ্ছে নির্গত হবে। সেক্ষেত্রে তীব্রতা প্রবাহমাত্রার বলেছিলাম যে কম্পাঙ্ক যদি সমান রাখা হয় এবং আলোর তীব্রতা যদি পরিবর্তন হয়, তাহলে এখানে একক ক্ষেত্রফলে ফোটনের সংখ্যা বৃদ্ধি পাবে। আর ফোটনের সংখ্যা বৃদ্ধি পেলে ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পাবে। আর ইলেকট্রনের সংখ্যা বৃদ্ধি পেলে তড়িৎ প্রবাহ মাত্রার মানও বেড়ে যাবে। তাহলে
তড়িৎ প্রবাহ মাত্রা আর তীব্রতার সাথে যে সম্পর্ক সেটা হচ্ছে সমানুপাতিক সম্পর্ক। আলোর তীব্রতা, এটা আমি গতদিনে দেখেছিলাম, আলোর তীব্রতা আর হচ্ছে তড়িৎ প্রবাহ মাত্রা, তড়িৎ প্রবাহ মাত্রা, এগুলো হচ্ছে যদি তিনটা তীব্রতার আলো ধরে নিলাম, এটা পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে আর, তিনটা তীব্রতার আলো যদি হয় তাহলে আলোর তীব্রতার সাথে তড়িৎ প্রবাহ মাত্রার সম্পর্ক হচ্ছে সমানুপাতিক সম্পর্ক, যদি কম্পাঙ্ক স্থির রাখা হয়। এবং নিবৃত্তি বিভব কি হবে? নিবৃত্তি বিভব বলা হচ্ছে যে কম্পাঙ্ক যদি স্থির রাখা হয় তাহলে নিবৃত্তি বিভবের তেমন কোনো পরিবর্তন হবে না, নিবৃত্তি বিভব তিনটার ক্ষেত্রে একই হবে। আচ্ছা, তাহলে আমরা পরতড়িৎ ক্রিয়া সম্বন্ধে বিস্তারিত সেদিন পড়েছিলাম, আজকে জাস্ট একটু দেখলাম। এখন আমরা পরের টপিকে যাব, ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলির মতবাদ, বিজ্ঞানী ডি ব্রগলি মতবাদ, খুবই আধুনিক পদার্থবিজ্ঞানে খুবই গুরুত্বপূর্ণ একটা মতবাদ, ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলির মতবাদ। তা আমরা দেখব আলো, আমরা জানি এখানে লিখে 1900 সালের আগে আমরা জানতাম আলো হচ্ছে তরঙ্গধর্মী। 1900 সালের আগে আমরা জানতাম আলোর তরঙ্গধর্মী। আলোর যে চারটা তত্ত্ব আবিষ্কৃত হয়েছে, আলো নিউটনের কণা তত্ত্ব, তারপরে হাইজেনবার্গের আলোর তরঙ্গ তত্ত্ব, ম্যাক্সওয়েলের তড়িৎচুম্বকীয় তরঙ্গ তত্ত্ব এবং ম্যাক্স প্ল্যাঙ্কের কোয়ান্টাম তত্ত্ব। তো আলো তরঙ্গধর্মী আমরা হাইজেনবার্গের তরঙ্গ তত্ত্ব সেখানে জানতাম, এবং সেগুলো সম্বন্ধে তরঙ্গধর্মী এটা ব্যাখ্যা করতে পারতে হচ্ছে ব্যতিচার, অপবর্তন, আমরা এগুলো পড়ে এসেছি, সেগুলো হচ্ছে ব্যাখ্যা করা যেত। কিন্তু আলোর কম্পন ক্রিয়া, ফটোতড়িৎ ক্রিয়া, ব্ল্যাক বডি রেডিয়েশন, এগুলো হচ্ছে আলোর তরঙ্গ তত্ত্ব দ্বারা ব্যাখ্যা করা যেত না। পরবর্তীতে 1900 সালে বিজ্ঞানী ম্যাক্স প্ল্যাঙ্ক উনি আলোর কোয়ান্টাম তত্ত্ব এবং হচ্ছে কৃষ্ণবস্তুর বিকরণ, তারপরে কম্পন ক্রিয়া, এগুলো সফলভাবে ব্যাখ্যা করেছেন। এবং উনি দিচ্ছেন শক্তি বা বিকরণের দুইটা ধর্ম আছে, শক্তি বা বিকরণের দ্বৈত প্রকৃতির তারা, কণা প্রকৃতি এবং হচ্ছে তরঙ্গ প্রকৃতি। শক্তি বা বিকরণ, তরঙ্গ প্রকৃতি এবং কণা প্রকৃতি, এই দুইটা ধর্মতে সে প্রদর্শন করে। এটা 1900 সালে এটা দিচ্ছে। এবার 23 বছর পর 1924 সালে ফরাসি বিজ্ঞানী লুইস দে ব্রগলি উনি বলছেন যে বস্তু বা পদার্থ যা বিভিন্ন কণার সময়, ইলেকট্রন, ফোটন, এগুলো সম্বন্ধে যে গঠিত, এগুলা বিশেষ পরিস্থিতিতে তরঙ্গের ন্যায় আচরণ করে। তাহলে পদার্থ হচ্ছে তরঙ্গের ন্যায় আচরণ করে। তখন উনি বললো যে ডি ব্রগলি বললেন যে প্রত্যেকটি চলমান বস্তুর সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে, এই তরঙ্গকে হচ্ছে বস্তু তরঙ্গ বলে। তাহলে আলো ম্যাক্স প্ল্যাঙ্ক কি বললো যে এটা হচ্ছে তরঙ্গধর্মী এবং হচ্ছে কণাধর্মী, এবং এখানে আলোক তড়িৎ ক্রিয়া, কম্পন ইফেক্ট এবং হচ্ছে ব্ল্যাক বডি রেডিয়েশন, এগুলো হচ্ছে কণাধর্মের মাধ্যমে বর্ণনা করা যেত। এবং 1924 খ্রিস্টাব্দে ফরাসি বিজ্ঞানী লুইস দে ব্রগলি উনি আবার বললেন যে প্রত্যেকটা বস্তুর সাথে একটি তরঙ্গ, চলমান বস্তুর সাথে একটি তরঙ্গ যুক্ত থাকে, যে আমি যদি চলি তাহলে আমার সাথে একটি তরঙ্গ যুক্ত থাকবে, এই তরঙ্গকে বলা হচ্ছে বস্তু তরঙ্গ। এবং ডি ব্রগলির নাম অনুসারে এটাকে বলা হচ্ছে ডি ব্রগলির বস্তু তরঙ্গ, এবং এই বস্তু তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে আমরা জাস্ট একটু দেখি, তাহলে আমরা কি বললাম যে পদার্থেরও, ডি ব্রগলি কি বললেন, পদার্থেরও দুইটা ধর্ম আছে, সেটা হচ্ছে তরঙ্গধর্মী এবং হচ্ছে কণাধর্মী। তাহলে আলো যে তরঙ্গধর্ম এবং হচ্ছে কণাধর্ম ম্যাক্স প্ল্যাঙ্ক যে বলছিলেন, আবার ডি ব্রগলি বললেন যে পদার্থ হচ্ছে তরঙ্গধর্মী এবং কণাধর্মী। পদার্থ প্রত্যেকটা চলমান বস্তুর সাথে একটি তরঙ্গ যুক্ত থাকবে, যে কোনো বস্তুটা যদি চলে তার সাথে একটা তরঙ্গ যুক্ত থাকবে, সেটাকে বলা হচ্ছে ডি ব্রগলির বস্তু তরঙ্গ বলা হয়। এবং এর দৈর্ঘ্যটাকে, যে তরঙ্গটা পাচ্ছি তার দৈর্ঘ্যটাকে বলা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে আমরা এখন একটু দেখি, ওখানে লুইস ডি ব্রগলি প্রস্তাব করেন যে বিকিরণের ন্যায় পদার্থেরও দ্বৈত প্রকৃতি রয়েছে, উপযুক্ত শর্তে পদার্থ কণিকাও তরঙ্গের ন্যায় আচরণ করে। 1900 খ্রিস্টাব্দে বিকিরণ বা শক্তির দ্বৈত প্রকৃতি অর্থাৎ কণা প্রকৃতি এবং তরঙ্গ প্রকৃতি আবিষ্কৃত হওয়ার 23 বছর পর 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী
লুইস দ্য ব্রগলি প্রস্তাব করেন যে চলমান বস্তু কণার সাথে একটি তরঙ্গ যুক্ত আছে, যে কোনো বস্তু চলে তার সাথে একটা তরঙ্গ যুক্ত থাকবে। এই তরঙ্গকে বস্তু তরঙ্গ বলে। আবিষ্কারের নাম অনুসারে একে দ্য ব্রগলির বস্তুর তরঙ্গ বা ডি ব্রগলি ওয়েভ, মেটার ওয়েভ বলা হয়। আর এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। আমরা এখন দেখব তরঙ্গ কণার দ্বৈততা বলতে কি বুঝি। বলা হচ্ছে 1924 খ্রিস্টাব্দে বিজ্ঞানী ডি ব্রগলি প্রস্তাব করেন যে পদার্থ যা অণুপরমাণু, ইলেকট্রন, প্রোটন ইত্যাদি বিভিন্ন কণিকার সমন্বয়ে গঠিত, সেগুলো বিশেষ পরিস্থিতির তরঙ্গের ন্যায় আচরণ করে। অর্থাৎ আলোকের ন্যায় পদার্থের দ্বৈত প্রকৃতি রয়েছে। তারপর 1927 সালে সেই বিখ্যাত বিজ্ঞানী ডেভিসন ও গার্মারের পরীক্ষায় ইলেকট্রনের অপবর্তন হতে দেখা যায় পদার্থ কণার তরঙ্গধর্মী স্বভাবে রয়েছে। সুতরাং বলা যায় পদার্থ কণার তরঙ্গধর্ম কণাধর্ম উভয় বিদ্যমান। আচ্ছা, একে বলা হয় তরঙ্গ কণা দ্বৈততা বা ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলি, আমরা ইংরেজিতে ওয়েভ পার্টিকেল ডুয়ালিটি বলি। আচ্ছা, এখন আমরা দেখব ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ প্রতিপাদন। তাহলে ডি ব্রগলি কি বললো যে পদার্থেরও কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম আছে। এখন আমরা দেখব ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। আচ্ছা, তাহলে কি বলছি, প্রত্যেকটা বস্তুর সাথে চলমান বস্তুতে একটি তরঙ্গ যুক্ত আছে। এই তরঙ্গের তরঙ্গ দৈর্ঘ্যকে বলা হচ্ছে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। এখন আমরা যদি জানি যে একটি ফোটনের শক্তি ই সমান হচ্ছে, আমরা পাই এইচ এফ। ই মানে হচ্ছে ফোটনের শক্তি, এইচ প্লাঙ্কের ধ্রুবক এবং হচ্ছে ফোটনের কম্পাঙ্ক। এটাকে আমরা যদি 1 নম্বর সমীকরণ দ্বারা প্রকাশ করলাম। আচ্ছা, এখন আমরা আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ থেকে আমরা জানি, ভর যদি এম হয় তাহলে আইনস্টাইনের ভর শক্তি সমীকরণ থেকে আমরা জানি ই সমান হচ্ছে এম সি স্কয়ার। সে বিখ্যাত সূত্র ভর শক্তি সমীকরণ, ই সমান হচ্ছে এম সি স্কয়ার। তাহলে একটি ফোটনের শক্তি, সেখান থেকে আমরা পাই ই সমান হচ্ছে এইচ এফ। আর আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানতেছি ভর শক্তি সমীকরণ থেকে ই সমান হচ্ছে এম সি স্কয়ার। এর যদি আমরা 2 নম্বর সমীকরণ দেই, তাহলে 1 ও 2 যদি আমরা সমন্বয় করি তাহলে পাচ্ছি হচ্ছে কত, এম সি স্কয়ার সমান হচ্ছে এইচ এফ। 1 ও 2 হতে পাই, 1 ও 2 হতে। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম সি সমান হচ্ছে এইচ এফ ভাগ হচ্ছে সি, লেখা যায়। আচ্ছা, এম সি সমান যদি ফোটনের যদি ভরবেগ হয় এম সি, ভর গুণন বেগ, ফোটনের ভরবেগ হচ্ছে এম সি, তাহলে আমরা লিখতে পারি এখানে পি সমান হচ্ছে এইচ এফ ভাগ হচ্ছে সি। সরি, পি সমান হচ্ছে এইচ এফ ভাগ সি। এখানে পি হচ্ছে ফোটনের ভরবেগ, ফোটনের ভরবেগ। আবার সি হচ্ছে আলোকের বেগ। এখন পি সমান আমরা লিখতে পারি এইচ এফ ভাগ হচ্ছে এই সি এর মান, সি সমান আমরা জানি এফ ল্যামডা। আমরা জানি ভি সমান হচ্ছে এফ ল্যামডা, মানে সি সমান হচ্ছে এফ ল্যামডা। তাহলে এখানে যদি আমরা মান যদি বসে দেই তাহলে হচ্ছে এফ ল্যামডা। এখান থেকে যদি আমরা এফ যদি কেটে দেই, এফ যদি কেটে দেই তাহলে পি সমান হচ্ছে এইচ ভাগ ল্যামডা পাচ্ছি। তাহলে ল্যামডা সমান পাচ্ছি হচ্ছে এইচ ভাগ পি। এটা সমীকরণ দিলাম হচ্ছে 3 নম্বর সমীকরণ। এই সমীকরণ ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ পি, এটা হচ্ছে তেজশক্তির দ্বৈত প্রকৃতি প্রদর্শন করতেছে। এখানে ল্যামডা তরঙ্গ ধর্ম সাথে জড়িত এবং হচ্ছে পি হচ্ছে ভরবেগ কণা ধর্মের সাথে জড়িত। তাহলে ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ পি। এই সমীকরণ থেকে আমরা দুইটা ধর্ম পাচ্ছি বা দুইটা প্রকৃতি পাচ্ছি, ল্যামডা হচ্ছে তরঙ্গ ধর্ম আর ভরবেগ পি হচ্ছে কণা ধর্ম। এখন আমরা দেখব, এটা মুছে দেই, যে পদার্থের মৌলিক কণিকা যেমন ইলেকট্রন যদি ফোটন হিসেবে আমরা বিবেচনা করি তাহলে আমরা লিখলাম ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে পি সমান হচ্ছে, আমরা নিচে লিখি এইচ ভাগ হচ্ছে এম ভি। এটাই সে আইনস্টাইনের ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ। ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম ভি। এখানে এম হলো পদার্থ কণিকার ভর, ভি হলো কণিকার বেগ, এম ভি হলো পদার্থ কণিকার ভরবেগ। বিখ্যাত
পদার্থ কণিকার ধর্ম প্রকাশ করে বিখ্যাত ডি ব্রগলির সমীকরণ। এই সমীকরণ কোনো গতিশীল কণার তরঙ্গ, এই সমীকরণ থেকে কোনো গতিশীল কণা আমরা তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে পারি। এটা হচ্ছে ডি ব্রগলির সে বিখ্যাত সমীকরণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডি ব্রগলির বিখ্যাত সমীকরণ আমরা দেখলাম এবং এটা আমাদের সৃজনশীল বা অঙ্ক করার জন্য এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ সমীকরণ, এবং আধুনিক পদার্থবিজ্ঞানী ডি ব্রগলির এই সমীকরণটা খুবই গুরুত্বপূর্ণ। ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এমভি। এখন আমরা দেখব ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য। ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির আমরা এখন তরঙ্গ দৈর্ঘ্য দেখব। এখন আমরা জানি একটা ইলেকট্রনকে যদি ভি বিভব পার্থক্যের কোনো স্পেসের মধ্যে দিয়ে যদি মানে পাঠানো হয় এবং তার ইলেকট্রনের বেগ যদি ভি হয়, তাহলে আমরা জানি হাফ ইলেকট্রনের ভর যদি এম হয় তাহলে হাফ এম ভি স্কয়ার সমান হচ্ছে ইভি। মানে বলা হচ্ছে যে এইটা বিভব পার্থক্য যদি ভি হয় এবং ইলেকট্রনের চার্জ যদি ই হয়, তাহলে এই বিভব পার্থক্যের একটা ইলেকট্রনকে পাঠাতে যে পরিমাণ শক্তি কাজ করবে সেটা হচ্ছে ইভি। আর ইলেকট্রনের গতিশক্তি কত? হাফ এম ভি স্কয়ার। আমরা ইভি সমান এখান থেকে পাই, আমরা জানি বি সমান হচ্ছে ডব্লিউ ভাগ কিউ, তাহলে ডব্লিউ সমান হচ্ছে ভি কিউ। তার মানে শক্তি সমান আমরা লিখতে পারি এখানে ইভি, ই সমান হচ্ছে ইভি। তার মানে হলো শক্তি, এখানে কাজ বলতেছি, ই হচ্ছে চার্জ আর ভি হচ্ছে বিভব। তাহলে আমরা জানি ইভি হচ্ছে শক্তি, আর যে গতিশক্তিটা কাজ করছে সেটা হচ্ছে শক্তি সংরক্ষণ সূত্র অনুসারে দুটো সমান হয়। আমরা গত ক্লাসে দেখেছিলাম হাফ এম ভি স্কয়ার সমান হচ্ছে ইভি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম ভি সমান হচ্ছে 2 ই ভি, এটা লিখতে পারি। আবার এখানে এটা ভি স্কয়ার আছে, এটা লেখা আছে এম ভি স্কয়ার সমান হচ্ছে 2 ই ভি। আবার লিখতে পারি এম স্কয়ার ভি স্কয়ার সমান হচ্ছে 2, এ পাশে একটা এম দ্বারা গুণ করেছি দুই পাশে, ই ভি। আচ্ছা, এটা সমান আমরা লিখতে পারি এম ভি সমান হচ্ছে 2 এম ই ভি রুট স্কয়ার উঠে দিলাম। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে কত? এম ভি সমান আমরা লিখতে পারি এইচ ভাগ হচ্ছে এম ভি এর মান কত? রুট ওভার টয়েস এম ই ভি। তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ টয়েস এম, এম হচ্ছে ইলেকট্রনের ভর, চার্জ এবং হচ্ছে বিভব। এটা যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 12.26 গুণন 12.26 অ্যাংস্ট্রম ভাগ হচ্ছে রুট ওভার ভি। যদি এইচ এর মান, এম এর মান, ই এর মান এবং 2 যদি বসানো হয় তাহলে 12.26 অ্যাংস্ট্রম রুট ওভার ভি। তাহলে ইলেকট্রন ক্ষেত্রে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেলাম এটা আমাদের অঙ্কের ক্ষেত্রে কাজে লাগবে। এবার আমরা দেখব ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির মধ্যে সম্পর্ক। উপরে লিখি একটু, ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য ও গতিশক্তির মধ্যে সম্পর্ক। শক্তির মধ্যে সম্পর্ক। আচ্ছা, ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এবং হচ্ছে গতিশক্তির মধ্যে আমরা একটা সম্পর্ক করব। তাহলে তরঙ্গ দৈর্ঘ্য আমরা সমান জানি কি? এইচ ভাগ হচ্ছে এম ভি, এখানে আমরা লিখতে পারি। আবার গতিশক্তি সমান আমরা জানি ই সমান হচ্ছে, গতিশক্তিকে যদি আমরা ই কে দ্বারা প্রকাশ করি, ই সমান হচ্ছে কত? হাফ এম ভি স্কয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এম ভি স্কয়ার, এই সমীকরণ থেকে এখান থেকে লিখতে পারি কত? যে গতিশক্তি হাফ এম ভি স্কয়ার, এখান থেকে লিখতে এম ভি স্কয়ার সমান 2 ই কে। এখন এখানে যদি আমরা স্কয়ার করে দেই সমান হচ্ছে 2 এম ই কে।
এটা যদি আমরা উঠে দেই, স্কোয়ার যদি উঠে দেই 2m ek রুট, তাহলে এখানে আমরা লিখতে পারি ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে √2m ek। তাহলে এটা হচ্ছে গতিশক্তি, ইলেকট্রনের গতিশক্তির সাথে তরঙ্গ দৈর্ঘ্যের সম্পর্ক। আমরা এখান থেকেও অঙ্ক করতে হবে, হয়তো গতিশক্তি দেওয়া আছে তার তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে, বা ইলেকট্রনের ভর দেওয়া আছে তরঙ্গ দৈর্ঘ্য বের করতে হবে। এভাবে আমরা ইলেকট্রনের সাথে গতিশক্তি, ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য এবং গতিশক্তির সম্পর্ক বের করতে পারি। এখন আমরা দেখব বস্তুর রৈখিক ভরবেগ ও ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র। রৈখিক ভরবেগ, রৈখিক ভরবেগ ও ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য, এগুলো এমসিকিউতে আসে। তরঙ্গ দৈর্ঘ্যের লেখচিত্র দেখব। তাহলে আমরা জানি কি ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ পি। আমরা যদি ল্যামডার সাথে ভরবেগের কি সম্পর্ক, ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এক্স অক্ষের ল্যামডা অক্ষ যদি পি নেই, তাহলে যেই মানে লেখচিত্রটা হবে সেটা হচ্ছে একটা পরাবৃত্ত হবে। সরি, তার মানে যে ল্যামডা বাড়লে ভরবেগ কমতেছে, কিংবা ভরবেগ বাড়লে ল্যামডা কমতেছে। যেহেতু ল্যামডা যত বাড়বে ভরবেগের মান তত কমতে থাকবে। তাহলে কোনো বস্তুর ভরবেগ এবং ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মধ্যে লেখচিত্রের যে সম্পর্ক সেটা হচ্ছে একটা পরাবৃত্ত টাইপের হবে, এবং এক্স অক্ষে ল্যামডা ও অক্ষে যদি আমরা পি বসে তাহলে সেটা হচ্ছে পরাবৃত্তের মতো একটা লেখচিত্র হয়। এগুলো এমসিকিউতে আসে। আমরা সমীকরণ থেকে পাচ্ছি যে ল্যামডার সাথে পি এর কি সম্পর্ক, সেখান থেকে আমরা লেখচিত্রটা তৈরি করতে পারি। এখন আমরা দেখবো একটা অঙ্কতে নিয়ে যাও। অঙ্ক দেখাবো। এখন আমরা একটা অঙ্ক দেখব। বলা হচ্ছে 5000 ইলেকট্রন ভোল্ট গতি শক্তি বিশিষ্ট ইলেকট্রনের জন্য ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করো। 5000 ইলেকট্রন ভোল্ট গতিশক্তি বিশিষ্ট, তার মানে দেওয়া আছে হচ্ছে ই কে। যদি আমরা বলি তাহলে কত, 5000 ইলেকট্রন ভোল্ট সমান আমরা লিখতে পারি 5000 গুণন 1.6 গুণন 10⁻⁻19 জুল। ইলেকট্রন ভোল্টকে 1.6 গুণন 10⁻⁻19 দ্বারা গুণ করলে আমরা কি জুলে রূপান্তরিত করলাম। এখন ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বের করতে বলছে। তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা সমান আমরা জানি এইচ ভাগ হচ্ছে এম ভি। এম ভি বা আমরা পি লিখতে পারি। তাহলে আমরা একটু আগে দেখালাম যে সমীকরণটা কি ছিল, যে ইকে সমান হচ্ছে, আমরা এখান থেকে নিতে পারি ইকে সমান হচ্ছে হাফ কত এম ভি স্কয়ার। আচ্ছা, এখান থেকে আমরা যদি বলি এম ভি সমান হচ্ছে 2 ইকে। আচ্ছা, এখান থেকে যদি আমরা এম গুণ করে দেই দুই পাশে, তাহলে এম স্কয়ার ভি স্কয়ার সমান হচ্ছে 2 এম ইকে। এখান থেকে আমরা লিখতে পারি এম ভি সমান হচ্ছে √2 এম ইকে আমরা লিখতে পারি। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি, আমরা জানি লিখবো, আমরা জানি ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ এম ভি। এখানে আমরা যদি মান বসিয়ে দেই তাহলে এইচ আর এখানে হবে, একটু আগে সমীকরণটা আমরা বের করলাম এম ইকে। আমরা এইচ এর মান জানা আছে 6.6 10⁻⁻13 জুল সেকেন্ড। এখানে যদি আমরা বসিয়ে দিই, সরি 6.63 গুণন 10⁻⁻34 জুল সেকেন্ড। এখানে আমরা বসাবো হচ্ছে √, দিলাম 2 গুণন এম এর মান 9.1 গুণন 10⁻⁻31 কেজি। আর ইকের মান হচ্ছে, এটা রুটের ভিতরে থাকবে, ইকের মান হচ্ছে, ইকের মান হলো 5000 গুণন 1.6 গুণন 10⁻⁻19 জুল। আমরা যদি এটাকে ক্যালকুলেশন করি, ক্যালকুলেশনটা আমরা উপরে লিখি, তাহলে ল্যামডা সমান পাবো হচ্ছে, এটা যদি টোটালটা যদি ক্যালকুলেশন করি তাহলে ল্যামডার মানটা পাবো হলো
1.73 অ্যাংস্ট্রম এই মানটা পাওয়া যাবে। তাহলে আমরা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের মান পেলাম হচ্ছে ল্যামডা সমান হচ্ছে 1.73। তাহলে এই সমীকরণ ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্যের সমীকরণ ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ পি বা এইচ ভাগ এমভি বা তার সাথে যে গতিশক্তির সম্পর্ক, এই সমীকরণগুলো আমরা মনে রাখবো। এগুলো আমাদের অঙ্ক করার ক্ষেত্রে কিংবা সৃজনশীল প্রশ্ন জন্য আমাদের দরকার হবে। এখন আমরা দেখব ডি ব্রগলির তরঙ্গ বা ডি ব্রগলির মতবাদটা ক্ষুদ্র বস্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য, বাট বৃহৎ বস্তু কণার ক্ষেত্রে প্রযোজ্য হয় না। ডি ব্রগলির মতবাদটা কণিকা তরঙ্গের যে ধারণা কেবলমাত্র ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য, কিন্তু বৃহৎ বস্তুর ক্ষেত্রে প্রযোজ্য হয় না। এটা একটু আমরা দেখব যে কী কারণে বড় মানের বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলির মতবাদটা প্রযোজ্য নয়। আচ্ছা, তাহলে আমরা জানি ক্ষুদ্রাতি ক্ষুদ্র বস্তু বা পারমাণবিক বা ক্ষুদ্রাতি কণা, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা পাই। ইলেকট্রনের ক্ষেত্রে আমরা কি বললাম যে বৃহৎ বস্তুর জন্য, আচ্ছা লিখেই দেই, বৃহৎ বস্তুর জন্য ডি ব্রগলির তরঙ্গ প্রযোজ্য নয়। বৃহৎ বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ হচ্ছে বৃহদাকৃতি বস্তুর জন্য ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য প্রযোজ্য নয়। এটা আমরা একটু দেখবো যে ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে কেন প্রযোজ্য। তাহলে ক্ষুদ্র বস্তুর ক্ষেত্রে যদি আমরা বলি যে অতি ক্ষুদ্র অতি কণা, যেমন ইলেকট্রনের ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য আমরা লিখতে পারি ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এমভি। এখানে যদি আমরা মান বসে দেই তাহলে হচ্ছে 6.63 গুণন 10⁻34 জুল সেকেন্ড। আর এখানে হচ্ছে এম এর মান ইলেকট্রনের ক্ষেত্রে 9.1 গুণন 10⁻31 কেজি। আর ইলেকট্রনের বেগ যদি 10⁻7 মিটার পার সেকেন্ড হয়, সেক্ষেত্রে তরঙ্গ দৈর্ঘ্যটা হবে 0.73 অ্যাংস্ট্রম। এটা হচ্ছে পরিমাপযোগ্য। কিন্তু যদি একটা বৃহৎ বস্তু হয়, বৃহৎ বস্তু মানে বড় বস্তু বলা হচ্ছে, সেই ক্ষেত্রে যদি হয় তাহলে আমরা ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এমভি। বড় বস্তু মানে একটা ধরে নাও একটা মোটা মানুষ যার ভর হচ্ছে 100 কেজি এবং তার বেগ হচ্ছে 10 মিটার পার সেকেন্ড। তাহলে সেই ক্ষেত্রে কী হবে, এখানে এইচ 6.63 গুণন 10⁻34 জুল সেকেন্ড। আর মোটা মানুষটার ভর কত বললাম, 100 কেজি। আর তার বেগ যদি 10 মিটার পার সেকেন্ড হয়, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি 6.63, ক্যালকুলেশন করলে আমরা এটা পাবো -27 অ্যাংস্ট্রম। তাহলে দেখো যে 6.63 গুণ 10⁻27 অ্যাংস্ট্রম, এই মানটা হচ্ছে এতই ক্ষুদ্র যে কে পরিমাপ করা সম্ভব হয় না। এতই ক্ষুদ্র মান যে পরিমাপ করা সম্ভব হয় না বা যার অস্তিত্ব অস্পষ্ট। এই কারণে বৃহদাকার বস্তুর ক্ষেত্রে ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বা তরঙ্গটা প্রযোজ্য হয় না, ডি ব্রগলির মতবাদটা প্রযোজ্য হয় না। শুধু ক্ষুদ্রাতিকৃতি বস্তু যে ইলেকট্রন, ফোটন, পরমাণু, প্রোটন এগুলোর ক্ষেত্রে প্রযোজ্য হয়। আচ্ছা, তাহলে আমরা দেখলাম ডি ব্রগলির মতবাদ। ডি ব্রগলি কী বললো তাহলে যে আলো যেমন বা শক্তির বিকিরণের যেমন দ্বৈত প্রকৃতি আছে, কণা প্রকৃতি, তরঙ্গ প্রকৃতি, প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রেও কণা প্রকৃতি এবং তরঙ্গ ধর্ম জড়িত আছে। তো প্রত্যেকটা বস্তুর ক্ষেত্রে কণা ধর্ম এবং তরঙ্গ ধর্ম জড়িত আছে। এটা হচ্ছে ডি ব্রগলির মতবাদ। আচ্ছা, এখন আমরা দেখব হচ্ছে কম্পটন ক্রিয়া। কম্পটন ক্রিয়া কি? কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট বলা হয়। কম্পটন ক্রিয়া বা কম্পটন ইফেক্ট বলা হচ্ছে ইলেকট্রন দ্বারা যদি এক্স রে বিক্ষেপণের বেলায় দেখা যেত যে আপতিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য এবং বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য সমান, এটাকে রাদারফোর্ডের বিক্ষেপণ বলা হতো। কিন্তু 1923 সালে আর্থার হলি কম্পটন 1923 সালে উনি দেখছেন উন্নত
পরীক্ষা দ্বারা গবেষণা করে দেখছেন যে এক বর্ণিক এক্স রেকে যদি হালকা মৌল যেমন কার্বন দ্বারা যদি আঘাত করা হয় তাহলে সেখান থেকে যে বিকিরণটা নির্গত হয় তার তরঙ্গদৈর্ঘ্য এবং আপতিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য এই দুটোর মধ্যে কিছুটা পার্থক্য দেখা যায়। মানে আপতিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য আর বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যটা বেশি হয়েছে। আপতিত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য থেকে বিক্ষিপ্ত বিকিরণের মানে একটা হচ্ছে যে ফোটন দ্বারা যদি আমরা ইলেকট্রনকে আঘাত করি তাহলে এটার একটা তরঙ্গদৈর্ঘ্য থাকবে এই যে ল্যামডা, আর এই যে যেটা বিক্ষিপ্ত হলো এখানে আঘাত করে এটা যদি ল্যামডা ড্যাশ বলি তাহলে ল্যামডা ড্যাশ মাইনাস হচ্ছে ল্যামডা, মানে বিক্ষিপ্ত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্যটা বড় হবে আপাতত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য চাইতে। এই ঘটনাটাকে বলা হচ্ছে কম্পটন ক্রিয়া। বিজ্ঞানী কম্পটন আবিষ্কার করেছেন, এই জন্য এটাকে কম্পটন ক্রিয়া বলা হয়। যখন বলতেছি যখন বিজ্ঞানী কম্পটন দেখেছেন যে যখন একটা ফোটন দ্বারা কোনো ইলেকট্রনকে যদি আঘাত করা হয় এবং তাদের মধ্যে যদি স্থিতিস্থাপক সংঘর্ষ হয় তাহলে ফোটনের শক্তি ইলেকট্রনটা কী করে কিছুটা গ্রহণ করে, ফোটনের শক্তি ইলেকট্রন কিছু গ্রহণ করে এবং যে শক্তিটা বাদ থাকলো যে শক্তির ইলেকট্রন গ্রহণ করলো সেই শক্তিটা নিয়ে ইলেকট্রন একটা বেগে নির্গত হয় এবং যে শক্তিটা অবশিষ্ট থাকলো মানে ফোটনের যে শক্তিটা অবশিষ্ট থাকলো, ফোটন ধরে নিলাম যে এইচ এফ এই পরিমাণ শক্তি নিয়ে এর উপর আঘাত করছে, তাহলে এইচ এফ থেকে কিছু পরিমাণ শক্তি ইলেকট্রন গ্রহণ করেছে এবং ইলেকট্রন গ্রহণ করার কারণে সে হচ্ছে একটা বেগে সামনের দিকে গেছে। এইচ এফের যে বাদবাকি শক্তিটা থাকলো সেই শক্তিটা নিয়ে সেই ফোটনটা আবার বড় তরঙ্গদৈর্ঘ্য নিয়ে সামনের দিকে অগ্রসর হলো। তাহলে তাদের মধ্যে তরঙ্গদৈর্ঘ্যের পার্থক্য হলো আপতিত ফোটন এবং বিক্ষিপ্ত বা নির্গত ফোটনের মধ্যে একটা তরঙ্গদৈর্ঘ্যের কিছু পার্থক্য থাকছে। বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যটা আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের সাথে বেশি হয়। এই ঘটনাটাকে বলছি হচ্ছে কম্পটন ক্রিয়া। আবার বলতে পারি যে বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক আপতিত ফোটনের কম্পাঙ্ক চেয়ে কম হয়। তরঙ্গদৈর্ঘ্য যদি এটা যদি বেশি হয়, এটা ল্যামডা ড্যাশ আর এখানে বলছি ল্যামডা, তাহলে ল্যামডা ড্যাশ গ্রেটার দ্যান হচ্ছে ল্যামডা, তাহলে এফ গ্রেটার দ্যান হচ্ছে এফ ড্যাশ, তাহলে তার কম্পাঙ্ক হচ্ছে কি হবে কমে যাবে। তখন আপাতত ফোটনের কম্পাঙ্কটাই বিক্ষিপ্ত ফোটনের কম্পাঙ্ক যেতে বেশি হবে, যেহেতু তরঙ্গদের সাথে কম্পাঙ্কের ব্যস্তানুপাতিক সম্পর্ক। আচ্ছা, তাহলে আমরা সংজ্ঞাটা কি বলতে পারি? 1900 কত সালে বললাম? 1923 সালে আর্থার হলি কম্পটন এই কম্পটন ক্রিয়া আবিষ্কার করেছেন। 1927 সালে এই কম্পটন ক্রিয়া আবিষ্কারের জন্য উনি নোবেল পুরস্কার পাইছিলেন। তাহলে সংজ্ঞা দিয়ে যদি আমরা বলতে চাই উচ্চ শক্তি সম্পন্ন ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষ করে, উচ্চ শক্তি সম্পন্ন কোনো ফোটন যখন কোনো লক্ষ্যবস্তুর সাথে সংঘর্ষে লিপ্ত হয় তখন ফোটনের তরঙ্গদৈর্ঘ্য বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য আপতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের চেয়ে বেশি হচ্ছে। এই ঘটনাটাকে বলবো হচ্ছে কম্পটন ক্রিয়া বা কম্পটন প্রভাব। তাহলে নিশ্চয়ই তোমরা বুঝছো। এখন আমরা কম্পটন ক্রিয়ার একটা সমীকরণ প্রতিপাদন করব। কম্পটন ক্রিয়ার সমীকরণ প্রতিপাদন। কম্পটন ক্রিয়ার সমীকরণ, কম্পটন ক্রিয়ার একটা সমীকরণ দেখব। তাহলে আমি একটা চিত্র আর্ট করি, চিত্রটা বোর্ডে একটু দেখো, আমি ওদেরকে একটু দেখে দিই। হ্যাঁ, ওখানে একটু দেখাও। এটা যদি একটা ইলেকট্রন যদি হয়, এই কোণটা হচ্ছে ফাই কোণ আর এই কোণটা হচ্ছে থিটা বললাম। এখানে যে ইলেকট্রনের শক্তি হচ্ছে এইচ এফ, যে ফোটনটা যাচ্ছে তার শক্তি হচ্ছে ই সমান হচ্ছে এইচ এফ, আর যে ফোটনটা বিক্ষিপ্ত হচ্ছে এটা আপতিত ফোটন, আপতিত ফোটন। আচ্ছা, আপতিত ফোটনে একবারে লিখে দিই শক্তি, তার শক্তি হচ্ছে এইচ এফ। এখানে হচ্ছে বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটন যার শক্তি হচ্ছে এইচ এফ ড্যাশ। এইচটা ঠিক থাকবে কিন্তু তার কম্পাঙ্ক হচ্ছে চেঞ্জ হয়ে যাবে। এখানে যে কম্পাঙ্ক ছিল আর ওখানে কম্পাঙ্ক, এখানকার কম্পাঙ্ক কি হবে কমে যাবে, যেহেতু তার তরঙ্গদৈর্ঘ্য বেড়ে যায় তার কম্পাঙ্ক হচ্ছে কমে যায়। তাহলে এখানকার শক্তি হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ ড্যাশ। আচ্ছা, এখন আপতিত ফোটনের ভরবেগ আমরা জানি পি সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে ল্যামডা সমান হচ্ছে এইচ এফ ভাগ হচ্ছে সি বলতে পারি। তাহলে আপতিত ফোটনের ভরবেগ এটা, বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এইচ এফ ড্যাশ ভাগ হচ্ছে সি। তার কারণ এখানে আপতিত ফোটনের ভরবেগ এইচ এফ, শুধু সি এর পার্থক্য হবে
ওখানে আমরা এফ ড্যাশ দ্বারা প্রকাশ করছি। আচ্ছা, এখন আমরা যে ইলেকট্রনটা বিক্ষিপ্ত হলো তার ভরবেগ হচ্ছে এম ভি, পি সমান হচ্ছে এম ভি, এবং তার শক্তি হচ্ছে এমসি স্কোয়ার। চলমান ইলেকট্রনের শক্তি হচ্ছে এমসি স্কোয়ার। ইলেকট্রনটা যেহেতু স্থির অবস্থা আছে তার ভরবেগ পি সমান হচ্ছে আমরা লিখবো এখানে 0। আর ইলেকট্রনের নিশ্চল ভর শক্তি কত হবে, শক্তি কত এম নট সি স্কোয়ার। তাহলে আমরা পেলাম যে একটা ফোটন যদি একটা ইলেকট্রনকে যদি আঘাত করে তাহলে সেখান থেকে ফোটন কী হবে, বিক্ষিপ্ত হচ্ছে এবং কিছু শক্তি নিচ্ছে, শক্তি নিয়ে সে বিক্ষিপ্ত হচ্ছে, এবং যে শক্তিটা ইলেকট্রন করছে সেই এম ভি ভরবেগ নিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তাহলে তাদের মধ্যে আমরা দুইটা কোণ পাবো। একটা হচ্ছে ধরলাম যে বিক্ষিপ্ত ফোটনের সাথে কোণ করছে হচ্ছে এক্স অক্ষ বরাবর ফাই, আর বিক্ষিপ্ত ইলেকট্রনের সাথে কোণ করছে হচ্ছে থিটা। তাহলে আমরা পেলাম যে আপতিত ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ, ভরবেগ হচ্ছে এইচ এফ ভাগ সি, এবং যে ইলেকট্রনকে আঘাত করছে স্থির অবস্থায় ছিল তার শক্তি হচ্ছে এম নট সি স্কোয়ার, এবং ভরবেগ হচ্ছে 0, যেহেতু সে তার ভি 0, এম ভি পি সমান হচ্ছে এম ভি, তার ভি 0, তার মানে অবশ্যই পি সমান হচ্ছে 0 হবে। বিক্ষিপ্ত ফোটনের শক্তি এইচ এফ ড্যাশ, বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এইচ এফ ড্যাশ ভাগ সি, আর বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ পি সমান হচ্ছে এম ভি, আর শক্তি হচ্ছে ই সমান হচ্ছে, এখানে আমরা ই সমান হচ্ছে এইচ এফ ড্যাশ দিই, এইচ এফ এভাবে লিখতে পারি। এখন খেয়াল করো যে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে যদি আমরা বিবেচনা করি, শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে ভরবেগ না, শুধু শক্তি নিব, তাহলে তার সংঘর্ষের পূর্বের শক্তি এবং পরের শক্তি হচ্ছে একই সমান হবে। তাহলে সংঘর্ষের পূর্বের শক্তিটা কত হচ্ছে, পূর্বের শক্তি হচ্ছে এইচ এফ প্লাস ফোটনের এইচ এফ, আর ইলেকট্রনের কথা হচ্ছে এম নট সি স্কোয়ার, এম নট সি স্কোয়ার সমান দিব আমরা সংঘর্ষের পরের শক্তি কত, সংঘর্ষের পরের ফোটনের শক্তি হচ্ছে এইচ এফ ড্যাশ, এবং ইলেকট্রনের শক্তি কত হচ্ছে এম সি স্কোয়ার। এখান থেকে আমরা লিখতে পারি এম সি স্কোয়ার সমান হলো, এম সি স্কোয়ার সমান হচ্ছে এইচ যদি আমরা কমন নেই তাহলে এফ মাইনাস হচ্ছে এফ ড্যাশ প্লাস এম নট সি স্কোয়ার। এই সমীকরণটা দিব হচ্ছে 1 নম্বর সমীকরণ। তাহলে ভরবেগের শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে আমরা লিখবো এখানে শক্তির সংরক্ষণ সূত্র অনুসারে, শক্তির সংরক্ষণ সূত্রে আমরা এটা লিখতে পারি যে সংঘর্ষের আগের এবং সংঘর্ষের পরের শক্তি হচ্ছে সমান হবে। তাহলে এখান থেকে সেটা আমরা লিখতে পারি, এটা 1 নম্বর সমীকরণ। এই 1 নম্বর সমীকরণটা আমরা রেখে দিব, আমাদের পরে কাজে লাগবে। আচ্ছা, আমরা যদি এখন এগুলো একটু মুছে দেই, আমরা শুধু এখানে লিখি হচ্ছে এইচ এফ ড্যাশ, আর ভরবেগ হচ্ছে পি সমান হচ্ছে এইচ এফ ড্যাশ ভাগ হচ্ছে সি। আচ্ছা, এখন ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা লিখব যে আপতিত ফোটনের দিকে মানে এক্স অক্ষ বরাবর বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ কত, বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এবং হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ কত হবে, বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ কত হবে। আমরা যদি এটাকে এটার সাথে তুলনা করি, এটা হচ্ছে এইচ এফ ড্যাশ ভাগ হচ্ছে সি, এই কোণটা হচ্ছে ফাই কোণ বলেছি, এটা মানে কি অক্ষ বরাবর, এই পাশে হচ্ছে অক্ষ বরাবর। তাহলে এক্স অক্ষ বরাবর উপাংশ কত হবে, এইচ এফ ড্যাশ ভাগ সি কস ফাই, আর অক্ষ বরাবর মানে এই অক্ষ বরাবর হবে হচ্ছে এইচ এফ ড্যাশ ভাগ সি সাইন ফাই। এক্স অক্ষ বরাবর বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ, তাইলে পেলাম হচ্ছে এইচ এফ ড্যাশ ভাগ সি কস ফাই। আচ্ছা, এবার ইলেকট্রনের ক্ষেত্রে যদি আমরা বলি, তাহলে ইলেকট্রনের ক্ষেত্রে আছে হলো এম ভি আছিল এ পাশে, এই কোণটা হচ্ছে থিটা কোণ, তাহলে এই অক্ষ বরাবর হচ্ছে এম ভি কস থিটা, আর এটা হচ্ছে এম ভি সাইন থিটা। সাইন থিটা মানে হচ্ছে নিচ অক্ষ বরাবর, মাইনাস অক্ষ বরাবর জন্য এখানে হচ্ছে একটা মাইনাস দিছি। তাহলে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এক্স অক্ষ বরাবর এইচ এফ ড্যাশ ভাগ সি কস ফাই, আর বিক্ষিপ্ত ইলেকট্রনের ভরবেগ কত হবে এম ভি
কস থিটা। আবার y অক্ষ বরাবর কত হচ্ছে? y অক্ষ বরাবর হবে হচ্ছে যে বিক্ষিপ্ত ফোটনের y অক্ষ বরাবর আমরা লিখবো, একবারে সংক্ষেপে লিখতেছি। y অক্ষ বরাবর হবে হচ্ছে এইচ এফ ড্যাশ ভাগ সি সাইন ফাই বিক্ষিপ্ত ফোটন, বিক্ষিপ্ত ফোটন। আর ইলেকট্রনের জন্য হচ্ছে, ইলেকট্রনের জন্য হবে এম ভি সাইন থিটা সমান হচ্ছে মাইনাস এম ভি সাইন থিটা। এই যে মাইনাস এম ভি সাইন থিটা, তাহলে y অক্ষ বরাবর বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ হচ্ছে এইচ এফ ড্যাশ ভাগ সি সাইন ফাই, আর আগেটা ছিল এইচ এফ ড্যাশ ভাগ সি কস ফাই। আর ইলেকট্রনের ভরবেগ হচ্ছে এম ভি সাইন থিটা। মাইনাস দিচ্ছি কারণ কি, যেটা y অক্ষের নেগেটিভ দিকে গেছে, এই কারণ হচ্ছে মাইনাস এম ভি সাইন থিটা। এখন আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে এগুলো মুছে দেই। ভরবেগের সংরক্ষণ সূত্র অনুসারে আমরা এখন লিখবো, এগুলো মুছে দেই, 1 নম্বর সমীকরণটা থাক। ভরবেগের সংরক্ষণ সূত্র আমরা অনুসারে লিখবো যে এক্স অক্ষ বরাবর, এক্স অক্ষ বরাবর ভরবেগের সংরক্ষণ সূত্র কি হয়। তাহলে এক্স অক্ষ বরাবর ভরবেগের সূত্র, ফোটনের ভরবেগ কত ছিল? এইচ এফ ড্যাশ ভাগ হচ্ছে এক্স অক্ষ বরাবর, লিখে দিই আমরা এক্স অক্ষে, এক্স অক্ষে। তাহলে এইচ এফ ভাগ হচ্ছে সি প্লাস এখানে ভরবেগ কত? 0, ইলেকট্রনের ভরবেগ 0 সংঘর্ষের আগে। আর সংঘর্ষের পরে কত হবে? সংঘর্ষের পরে বিক্ষিপ্ত ফোটনের ভরবেগ এইচ এফ ড্যাশ ভাগ সি কস ফাই প্লাস এম ভি কস থিটা। এই সমীকরণটা যদি আমরা একটু ক্যালকুলেশন করে নেই, তাহলে এম সি ভি কস থিটা সমান আমরা লিখতে পারি, সেই দ্বারা গুণ করে দিলাম। তাহলে এখানে থাকবে হচ্ছে এইচ এফ ড্যাশ, সরি এইচ এফ মানে হচ্ছে এইচ এফ ড্যাশ কস ফাই। এটা হচ্ছে দিলাম আমরা হচ্ছে 2 নম্বর সমীকরণ। অনুরূপভাবে এটা মুছে দেই, y অক্ষ বরাবর উপাংশ করতে হবে। ভরবেগের সংরক্ষণ সূত্রে y অক্ষ উপাংশ, y অক্ষ বরাবর উপাংশ আগে সংঘর্ষের আগে কোনো উপাংশ ছিল না, তাহলে ফোটনের ক্ষেত্রে 0, আবার ইলেকট্রনের ক্ষেত্রেও 0। আচ্ছা, এবার y অক্ষ বরাবর বিকৃত ফোটনের ভরবেগ কত হবে? এইচ এফ ড্যাশ ভাগ সি, এটা হচ্ছে সাইন ফাই। আর ইলেকট্রনের ভরবেগ হচ্ছে মাইনাস এম ভি সাইন থিটা, সাইন থিটা। এটাকে যদি আমরা একটু ক্যালকুলেশন করি, তাহলে এম ভি সি সাইন থিটা সমান হচ্ছে আমরা লিখতে পারি এইচ এফ ড্যাশ সাইন ফাই, সরি সাইন ফাই। এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ। আচ্ছা, এখন আমরা এগুলো একটু মুছে দেই, শুধু একটু ক্যালকুলেশন করতে হবে, তাহলে আমাদের হয়ে যাবে। তাহলে এটা হচ্ছে 3 নম্বর সমীকরণ, এটা হচ্ছে 2 নম্বর সমীকরণ। 3 নম্বর সমীকরণ এবং 2 নম্বর সমীকরণকে বর্গ করে যোগ করব। 3 এর বর্গ প্লাস হচ্ছে 2 এর বর্গ সমান আমরা পাই 3 এর বর্গ, আর যদি 2 এর বর্গ করি তাহলে হচ্ছে বর্গ করে যোগ করছি এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার। এখানে হচ্ছে সাইন স্কোয়ার থিটা আর কস স্কোয়ার থিটা, এটা হচ্ছে অন হয়ে যাবে। সমান আমরা এখানে লিখব বর্গ করে যোগ এইচ এফ মাইনাস হচ্ছে এইচ এফ ড্যাশ কস ফাই বর্গ করে যোগ, তাহলে হচ্ছে এইচ এফ ড্যাশ সাইন ফাই। এইচ স্কোয়ার বর্গ করে যোগ এইচ স্কোয়ার এফ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই, বর্গ করে যোগ করলাম। এখন আমরা এটা মুছে দেই, 2 আর 3 মুছে দিলাম। এখন এটাকে আমরা একটু জাস্ট ক্যালকুলেশন করব। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার সমান হচ্ছে 1 নম্বর সমীকরণটা এখানে লিখে রাখি আলাদা করে, এম সি স্কোয়ার সমান হচ্ছে এইচ এফ মাইনাস হচ্ছে এফ ড্যাশ প্লাস হচ্ছে এম নট সি স্কোয়ার। এটা হচ্ছে 1 নম্বর সমীকরণ। এটাকে মুছে দিই, আমরা এই সমীকরণটাকে ক্যালকুলেশন করতে হবে। তাহলে এটা যদি ক্যালকুলেশন করে তাহলে কত হবে? এইচ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এইচ স্কোয়ার এফ এফ ড্যাশ কস ফাই প্লাস হচ্ছে এইচ স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার কস স্কোয়ার ফাই প্লাস হচ্ছে এইচ স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার ফাই। এখান থেকে আমরা লিখতে পারি এইচ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস হচ্ছে 2 এইচ স্কোয়ার এফ এফ ড্যাশ কস ফাই প্লাস হচ্ছে এইচ স্কোয়ার এফ স্কোয়ার যদি কমন নেই তাহলে সাইন স্কোয়ার ফাই প্লাস হচ্ছে কস স্কোয়ার ফাই, মানে হচ্ছে এখানে এইচ স্কোয়ার সরি এফ ড্যাশ স্কোয়ার এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার। এটা হচ্ছে আমরা দিলাম হচ্ছে 4 নম্বর সমীকরণ।
4 নম্বর সমীকরণ থাক। এখন আমরা এটা নিয়ে একটু কাজ করব, সেটা হলো যে 1 নম্বর সমীকরণকে আমরা উভয় পাশে বর্গ করব। উভয় পাশে 1 নং লিখে দেই, সমীকরণ উভয় পাশে বর্গ করে। আচ্ছা, যদি উভয় পাশে বর্গ করি তাহলে কি হবে, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান হচ্ছে, এখানে যদি বর্গ করি তাহলে এইচ স্কোয়ার এফ মাইনাস হচ্ছে এফ ড্যাশ স্কোয়ার প্লাস হচ্ছে আচ্ছা এটা স্কোয়ার থেকে গেল। আচ্ছা, এখানে আমরা বর্গ উভয় পাশে যদি আমরা বর্গ করি তাহলে টোটালটার উপর স্কোয়ার হবে, এখানে হচ্ছে টোটালটার উপর স্কোয়ার হবে। এইচ এফ মাইনাস হচ্ছে এফ ড্যাশ প্লাস হচ্ছে এম নট সি স্কোয়ার, এই টোটালটার উপর বর্গ। তাহলে এখানে আমরা লিখতে পারি এইচ এফ মাইনাস এফ ড্যাশ স্কোয়ার প্লাস হচ্ছে 2h এফ মাইনাস এফ ড্যাশ এম নট সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা হচ্ছে আমাদের পেলাম। এখন হচ্ছে এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান আমরা এখানে লিখতে পারি, যদি আমরা ক্যালকুলেশন করে নেই, এইচ স্কোয়ার এফ স্কোয়ার মাইনাস 2h স্কোয়ার এফ এফ ড্যাশ এফ এফ ড্যাশ লিখলাম। আচ্ছা, তারপরে প্লাস হচ্ছে এইচ স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার প্লাস 2h এফ মাইনাস এফ ড্যাশ এম নট সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এটা দিলাম হচ্ছে 5 নম্বর সমীকরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের এটা জাস্ট একটু দেখো প্রমাণটা, তোমাদের পরীক্ষাতে প্রমাণ করার দরকার নাই, শুধু মেন জিস্টটা যে সমীকরণটা আসবে সেটা শুধু আমরা নিব। দেখো আমরা জাস্ট কীভাবে করতেছি। তাহলে আমার সমীকরণ 4 পেলাম, এটা সমীকরণ হচ্ছে 5 পাইছি, এটা শুধু ক্যালকুলেশন করে চিত্র থেকে, সবগুলো শুধু চিত্র থেকে ক্যালকুলেশন করেছি। এবার আমরা করবো কি, 5 বিয়োগ হচ্ছে 4, 5 নম্বর সমীকরণ থেকে 4 নম্বর সমীকরণ আমরা বিয়োগ করবো। তাহলে 5 নম্বর সমীকরণে কি ছিল, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4, এম স্কোয়ার সি টু দি পাওয়ার 4 মাইনাস কি ছিল, এম স্কোয়ার ভি স্কোয়ার সি স্কোয়ার সমান, বাম পাশটা নিলাম। এবার ডান পাশে খেয়াল করো, এইটা আছে মাইনাস, যেহেতু এটা আগে লিখবো, তাহলে এই দুইটা কেটে যাবে, এইচ স্কোয়ার এফ স্কোয়ার, আবার হচ্ছে এইচ স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার, এইচ স্কোয়ার এফ স্কোয়ার, এইচ স্কোয়ার এফ ড্যাশ স্কোয়ার, দুইটা কেটে যাবে। তাহলে থাকবে, আগে ওইটা লিখি, মাইনাস কত 2h স্কোয়ার এফ এফ ড্যাশ প্লাস থাকতে হচ্ছে 2h এফ মাইনাস এফ ড্যাশ, কত আছে এটা, এম নট সি স্কোয়ার, এটা মুছে দেই, প্লাস এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এরপরে থাকবে হচ্ছে মাইনাস, এটা মাইনাস, এটা যদি মাইনাস করি তাহলে এটা হচ্ছে প্লাস হয়ে যাবে, 2h স্কোয়ার এফ এফ ড্যাশ cos phi। তাহলে আমরা দুইটা বিয়োগ করে আমরা এই সমীকরণটা পেলাম। এখান থেকে আমরা যদি কমন নেই, এম স্কোয়ার সি স্কোয়ার যদি কমন নেই, তাহলে সি স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার হবে। আচ্ছা, এখন খেয়াল করো, আমাদের এগুলোর আর দরকার নেই, এগুলো হচ্ছে মুছে দিলাম। এগুলো খেয়াল করো, এখন আমরা এখান থেকে জাস্ট এই দুইটা থেকে আমরা কমন নেব, এই দুইটা টার্ম থেকে। তাহলে এখানে মাইনাস 2 দেখো কমন আছে, এইচ স্কোয়ার এফ এফ ড্যাশ যদি কমন নেই, তাহলে থাকছে কি, এখানে থাকবে 1 মাইনাস হচ্ছে cos phi, প্লাস লিখলাম যা ছিল তাই, 2h এফ মাইনাস হচ্ছে এফ ড্যাশ এম নট সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট সি টু দি পাওয়ার 4। আমরা এই সমীকরণটুকু এখন পেলাম, আর বেশি না, আর অল্প একটু হলে আমাদের হয়ে যাবে। আচ্ছা, খেয়াল করো, এখন এখানে আমরা জাস্ট এটা লিখলাম। এখন আমরা জানি, খেয়াল করো যে ভর শক্তির সমীকরণ, ভরের আপেক্ষিকতাতে আমরা জানি এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। আমরা এই চ্যাপ্টারে ভরের আপেক্ষিকতায় পড়াবো, এই সমীকরণটা আমরা দেখবা যে এম সমান হচ্ছে এম নট রুট ওভার 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ সি স্কোয়ার। তাহলে এখানে যদি আমরা এম এর জায়গায় যদি বসিয়ে দিই, তাহলে কি হবে, শুধু এই মানটা আমরা নিজে এখানে বসিয়ে দিব, এম এর জায়গায় বসিয়ে দিব। তাহলে কি হবে, এম নট স্কোয়ার, আর এখানে কি ছিল রুট ওভার, তাহলে স্কোয়ার যদি করি তাহলে 1 মাইনাস ভি স্কোয়ার ভাগ হচ্ছে সি স্কোয়ার, এখানে সি স্কোয়ার থাকবে, সি স্কোয়ার মাইনাস হচ্ছে ভি স্কোয়ার, আর এ পাশেটা ঠিক থাকবে যা ছিল তাই। আচ্ছা, এখন খেয়াল করো যে এখানে আমরা এটা সি স্কোয়ার, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে এখান থেকে করতেছি, থাকবে হচ্ছে এম নট স্কোয়ার, আর এখানে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এই সি স্কোয়ার নিচে সি স্কোয়ার উপরে যায় সি পাওয়ার 4, এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার, আর এ পাশেটা যা ছিল তাই, ডান পাশেরটা যা ছিল তাই থাকবে।
তাহলে এখান থেকে আমরা এই যে সি স্কোয়ার মাইনাস ভি স্কোয়ার যদি কেটে দিই থাকতেছে হচ্ছে কত এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। আমরা তাহলে এই টোটাল টার্মটাকে যদি আমরা বসিয়ে দিই তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 সমান এই বাদ বাকি টার্মটা আমরা এখন জাস্ট লিখব। সমান কি পাচ্ছি মাইনাস 2 এইচ স্কোয়ার এফ এফ ড্যাশ অন মাইনাস কস ফাই প্লাস হচ্ছে 2 এইচ এফ মাইনাস হচ্ছে এফ ড্যাশ এম নট সি স্কোয়ার প্লাস হচ্ছে এম নট স্কোয়ার এর স্কোয়ার হবে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4। এখন খেয়াল করো যে এই বাম পাশে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4, ডান পাশে এম নট স্কোয়ার সি টু দি পাওয়ার 4 আছে। তাহলে আমরা দুই পাশে যদি এটা কেটে দেই তাহলে এই টার্মটা সমান আমরা 0 লিখতে পারি। দুই পাশে আমরা জাস্ট কেটে দিলাম, তাহলে এই টার্মটা সমান আমরা লিখবো হচ্ছে 0। এখন আমরা এই টার্মটাকে ডান পাশে নিয়ে যাবো, তাহলে থাকবে হচ্ছে কত টয়েস এইচ এফ মাইনাস এফ ড্যাশ এম নট সি স্কোয়ার সমান হলো 2 এইচ স্কোয়ার এফ এফ ড্যাশ অন মাইনাস কস ফাই। এখান থেকে আমরা 2h উঠে দিব। 2h যদি উঠে যায় তাহলে শুধু এখানে থাকবে হচ্ছে এইচ। খেয়াল করো আমরা এগুলো মুছে দিই, এগুলোর উপরের গুলোর আর দরকার নেই, উপরের গুলোর আর দরকার নেই। তাহলে এখান থেকে যদি আমরা লিখি, এখানে আসো, যদি লিখি এফ মাইনাস এফ ড্যাশ, এখানকার এফ এফ ড্যাশকে আমরা নিচে নিয়ে আসবো, এফ এফ ড্যাশ সমান এখানে দেখো আছে হচ্ছে কত এইচ কত আছে 1 মাইনাস কস ফাই, আর নিচে হচ্ছে কত আমরা যে এম নট সি স্কোয়ার এম নট শুধু সি নিব, একটা সি আমি এখানে রেখে দিব, একটা সি হচ্ছে আমরা এখানে রেখে দিলাম, একটা সি রাখলাম আর বাদ বাকি এম নট সিটাকে ওই পাশে নিচে নিয়ে গেলাম। এখান ক্ষেত্রে আমরা লিখতে পারি দেখো, তাহলে আমরা লিখতে পারি কত সি থাকলো কত হবে 1 বাই এফ ড্যাশ মাইনাস হচ্ছে 1 ভাগ এফ সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম নট সি 1 মাইনাস কস ফাই। এই সমীকরণটা লিখতে পারি। এখন খেয়াল করো যে এখান থেকে আমরা লিখতে পারি সি ভাগ হচ্ছে এফ ড্যাশ মাইনাস হচ্ছে সি ভাগ হচ্ছে এফ সমান আমরা লিখতে পারি এইচ এম নট সি 1 মাইনাস কস ফাই। এখান থেকে আমরা লিখতে পারি দেখো এটা হচ্ছে ল্যামডা ড্যাশ মাইনাস হচ্ছে ল্যামডা সমান হচ্ছে কত এইচ ভাগ হচ্ছে এম নট সি 1 মাইনাস কস ফাই। সেই বিখ্যাত কমটনের সমীকরণ ল্যামডা ড্যাশ মাইনাস ল্যামডা এইচ ভাগ হচ্ছে এম নট সি 1 মাইনাস কস ফাই। তোমাদের পরীক্ষাটা প্রমাণ করার দরকার নাই, জাস্ট শুধু জিনিসটা দেখলে কীভাবে নিয়ে আসলাম যে একটা ইলেকট্রন একটি ফোটন একটি ইলেকট্রন আঘাত করলো, সেই ইলেকট্রন কিছু শক্তি গ্রহণ করলো এবং যে বাদবাকি শক্তিটা ফোটন হচ্ছে নিয়ে চলে গেল, তাহলে ফোটনের কী হলো শক্তি কমে গেল। আগের যে ফোটন যে প্রথমে যে আপাতত ফোটনের যে শক্তিটা ছিল তার থেকে কিন্তু শক্তি কমে গেছে, কম শক্তিটা কে নিল ইলেকট্রন নিয়ে সেই এমভি ভরবেগে সামনের দিকে চলে গেল। তাহলে কি হচ্ছে ওখানে ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, এখানে দেখো যে এটা হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, এটা হচ্ছে আপাতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য। তাহলে বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যটাই বেশি আপাতিত ফোটন। এটাকে আমরা লিখতে পারি ডেল ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম নট সি 1 মাইনাস কস ফাই। তাহলে এটা কি তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন, আপাতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের তরঙ্গদৈর্ঘ্য, আপাতিত ফোটন এবং বিক্ষিপ্ত ফোটনের আসতেছে না কেন, বিক্ষিপ্ত ফোটন এবং হচ্ছে আপাতিত ফোটনের তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন। আমরা এই সমীকরণ লিখতে পারি। যদি আমরা সৃজনশীল অঙ্ক এবং প্রশ্ন সবই অঙ্ক এবং সৃজনশীলের যে কোনো প্রশ্ন আমরা এই সমীকরণের মাধ্যমে করতে পারি। আচ্ছা এখন দেখো এখানে যদি কি বললাম ল্যামডা সমান ডেল ল্যামডা সমান হচ্ছে এইচ এম নট সি 1 মাইনাস কস ফাই, এটা কি বললাম তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন। এখন যদি আমাদের কি দেখেছিলাম এখানে যে ইলেকট্রন তরঙ্গদৈর্ঘ্য কি বড় তরঙ্গদৈর্ঘ্য নিয়ে গেল এবং হচ্ছে এটা কি বলছিলাম ফাই আর এটাকে বলছিলাম হচ্ছে থিটা। আচ্ছা এই যে আপাতিত ফোটন, এই ফোটনটা যে আপাতিত হচ্ছে তার ফাই কোণের উপর তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তন কার সাথে নির্ভর করতেছে, যে তরঙ্গদৈর্ঘ্য পরিবর্তনটা বিক্ষিপ্ত কোণের মানটা যত বেশি হবে ফোটনের সাথে আপাতিত ফোটনের সাথে আপাতিত বিক্ষিপ্ত ফোটনের যে কোণের যে মানটা সেটা যত বেশি হবে তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তনটা তত হচ্ছে এখানে বেশি হবে। আচ্ছা আবার খেয়াল করো যদি এই ফাইয়ের মান যদি 0 হয়, মানে এই কোণটা যদি 0 হয় তাহলে ডেল ল্যামডা সমান কত হবে, ডেল ল্যামডা সমান হচ্ছে আমরা কস 0 এর মান কত, কস 0 এর মান হচ্ছে 1, তাহলে এটা টোটাল টার্মটা হচ্ছে 0 যাচ্ছে। যদি ফাইয়ের মান যদি 0 হয়, ফাই সমান যদি 0 হয় তাহলে এখানে কি হবে ইলেকট্রন বিক্ষিপ্ত হবে না এবং তরঙ্গদৈর্ঘ্যের পরিবর্তন শূন্য হবে। আবার যদি ফাইয়ের মান যদি
90 ডিগ্রি যদি হয় তাহলে খেয়াল করো, তাহলে ডেল ল্যামডা কত হবে? এখানে যদি আমরা 90 ডিগ্রি বসাই তাহলে মান হচ্ছে কত হবে? cos 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এইচ ভাগ হচ্ছে এম নট সি, শুধু এইচ ভাগ হচ্ছে এম নট সি পাচ্ছি। এটাকে আমাদের বলা হয় কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। ডেল ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ এম নট সি, এটাকে বলা হচ্ছে কম্পন তরঙ্গ দৈর্ঘ্য। এবং ইলেকট্রনের জন্য এই কম্পন তরঙ্গ দৈর্ঘ্যের মান এখানে 6.63 গুণন 10⁻⁻34 জুল সেকেন্ড, আর এখানে হচ্ছে এম নটের মান হচ্ছে আমরা কত পাই? 9.1 গুণন 10⁻31, যদি কেজি বসাই, এবং সি এর মান হচ্ছে 3 গুণন 10⁸8 মিটার পার সেকেন্ড। এখানে আমরা যে মানটা পাবো 0.024 অ্যাংস্ট্রম। তাহলে ইলেকট্রনের জন্য কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্যের মান হচ্ছে 0.024 অ্যাংস্ট্রম। আবার যদি ফাইয়ের মান যদি খেয়াল করো, এগুলো মুছে দেই, ফাইয়ের মান যদি 180 ডিগ্রি হয়, তাহলে ডেল ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে কত? এম নট সি। এটা হচ্ছে কত হবে? 1 মাইনাস cos 180 ডিগ্রি মান হচ্ছে -1, তাহলে +1 হয়ে যাবে, সমান হচ্ছে 2 এইচ এম নট সি। তাহলে তার মান যদি 180 ডিগ্রি, ফাইয়ের মান যদি 180 ডিগ্রি হয়, সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্য পরিবর্তন তখন হচ্ছে কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্যের ডবল হয়। কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য কত বললাম? ডেল ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম নট সি, এটাকে কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। তাহলে কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য মানের হচ্ছে ডবল হয়ে যাবে। আচ্ছা, এখন খেয়াল করো, দেখি একটু যাই, নিচের দিকে যাই। এমন একটা জিনিস খেয়াল করো যে কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য কাপড়, ওখানে দেখো, ফোটন তার আপতিত গতিপথেতে 90 ডিগ্রি কোণে বিক্ষেপণের জন্য, ফোটন তার আপতিত গতিপথেতে 90 ডিগ্রি কোণের এই ফোটনটা যদি তোমার হচ্ছে 90 ডিগ্রি কোণে যদি বিক্ষেপিত হয় 90 ডিগ্রি কোণে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হবে, এই যে এখানে বললাম যে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তনটা হচ্ছে যদি 90 ডিগ্রি হয়, তাহলে ডেল ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম নট সি। 90 ডিগ্রি মান হচ্ছে 0, তাহলে এই মানটা হচ্ছে, তাহলে তরঙ্গ দৈর্ঘ্যের যে পরিবর্তন হবে সেটাকে বলা হচ্ছে কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য বলা হয়। কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য ডেল ল্যামডা সমান এইচ ভাগ হচ্ছে এম নট সি, এবং ইলেকট্রনের জন্য যে মানটা সেটা আমরা পাই হচ্ছে 0.024 অ্যাংস্ট্রম। ইলেকট্রনের জন্য মান আমরা সেটা পাই। আচ্ছা, আরেকটা জিনিস খেয়াল করো যে সর্বোচ্চ কত পরিবর্তন হচ্ছে, তাহলে আমরা দেখলাম সর্বোচ্চ পরিবর্তন হচ্ছে কত? 0 থেকে, প্রথমে যদি 0 হয়, আর সর্বোচ্চ কত? যদি 180 ডিগ্রি যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে আমরা পাই, এখানে যদি মান যদি 180 ডিগ্রি যদি বসিয়ে দাও, তাহলে এই মানটা হচ্ছে কত? 2 গুণন ওই মানের সাথে হবে 0.024, এটুকের মান তো 0.024 সমান হচ্ছে 0.04852 হয়, এরকম মান হয়, 52 অ্যাংস্ট্রম এরকম মান হয়। তাহলে সর্বোচ্চ তরঙ্গ দৈর্ঘ্যের পরিবর্তন কত হচ্ছে? 0 থেকে 0-04852 অ্যাংস্ট্রম, এটুকুর মধ্যে কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্যের সর্বোচ্চ পরিবর্তন হয়। তাহলে আমরা দেখলাম কোয়ান্টাম তরঙ্গ দৈর্ঘ্য ইলেকট্রনের ক্ষেত্রে পেলাম কত? 0.024 অ্যাংস্ট্রম। এখন আমরা সরাসরি একটা অঙ্কে যাই। অঙ্কটা দেখো, একটা অঙ্ক দেখো, একটি এক্স রশ্মি ফোটনের প্রারম্ভিক কম্পাঙ্ক 3 গুণন 10⁻19 হার্টজ ইলেকট্রনের সহিত সংঘর্ষে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলে ওর নতুন কম্পাঙ্ক কত হবে, এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি কত হবে? দুইটা বলছে যে একটি এক্স রশ্মি ফোটনের প্রারম্ভিক কম্পাঙ্ক মানে এইখানে যে কম্পাঙ্কটা আছে সেটা হচ্ছে এফ সমান হচ্ছে কত বললো? 3 গুণন 10⁻19 হার্টজ। আচ্ছা, আমরা এগুলো মুছে দেই, তাহলে প্রথমেই যে ফোটনটা যাচ্ছে তার প্রারম্ভিক কম্পাঙ্ক হচ্ছে এটা। আচ্ছা, এই ইলেকট্রনের সংঘর্ষে 90 ডিগ্রি কোণে বিক্ষিপ্ত হলে এই মানটা হচ্ছে কত? 90 ডিগ্রি। এখন কি বলছে? তার নতুন কম্পাঙ্ক কত হবে, মানে বিক্ষিপ্ত কম্পাঙ্ক এফ ড্যাশের মানটা হচ্ছে কত হবে, এফ ড্যাশ কত বলতেছে, এবং বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি কত হবে? ই ড্যাশ সমান হচ্ছে বিক্ষিপ্ত এইচ এফ মাইনাস হচ্ছে এইচ এফ ড্যাশ। আচ্ছা, আমি এটা পরে দেখাচ্ছি, প্রথমে আগে নতুন কম্পাঙ্কটা বের করি। নতুন কম্পাঙ্ক কত হবে? তাহলে আমরা জানি ল্যামডা মাইনাস হচ্ছে ল্যামডা ড্যাশ মাইনাস হচ্ছে ল্যামডা সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম নট সি, এখানে হচ্ছে 1 মাইনাস cos ফাই। এখন যদি আমার কম্পাঙ্ক যদি আমরা চাই, তাহলে এখানে আমরা লিখবো হচ্ছে ল্যামডা সমান সি ভাগ হচ্ছে এফ ড্যাশ মাইনাস সি ভাগ হচ্ছে এফ সমান হচ্ছে এইচ ভাগ হচ্ছে এম নট সি 1 মাইনাস cos ফাই। এই লিখবো যে আমরা জানি এখানে ডেল ল্যামডা লিখতে পারতাম, বা শুধু এটা ধরে আমরা লিখতে পারি। আচ্ছা,
তাহলে এখান থেকে আমরা পেলাম। এখন আমাদের দরকার হচ্ছে পরিবর্তিত তরঙ্গ দৈর্ঘ্য এফ ড্যাশের মান কত। আচ্ছা, তাহলে এফ ড্যাশ সি ভাগ হচ্ছে এফ ড্যাশ সমান হচ্ছে আমরা লিখবো সি ভাগ হচ্ছে এফ প্লাস এইচ ভাগ হচ্ছে এম নট সি 1 মাইনাস কস ফাই। ফাইয়ের মান দেওয়া আছে 90 ডিগ্রি, এটা বসিয়ে দিব। এম নটের মান 9 পয়েন্ট কত 9.1 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 31 গুণন হচ্ছে সি এর মান দেওয়া আছে কত, আমরা শুধু মান যদি বসাই 3 গুণন 10 টু দি পাওয়ার 8 মিটার পার সেকেন্ড। এইচ এর মান বসাবো 6.63 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আচ্ছা, সি এর মান আমাদের জানা আছে 3 গুণন 10 টু দি পাওয়ার 8, আর এফ এর মান হচ্ছে কত 3 গুণন 10 টু দি পাওয়ার 19 আচ্ছা হার্টজ। আচ্ছা, এখান থেকে আমরা শুধু এফ ড্যাশের মান বের করবো। সি এর মান আমাদের জানা আছে 3 গুণন 10 টু দি পাওয়ার 8। আচ্ছা, এটা আমরা মুছে দেই। তাহলে যদি আমরা করি তাহলে এখানে এফ ড্যাশের যে মানটা পাবো সেটা হলো, তোমরা করবা এখানে করে নিবা শুধু সি ভাগ এফ ড্যাশ, এই মান আমরা সব মান দেওয়া আছে, শুধু ক্যালকুলেশন করতে হবে। তাহলে নতুন কম্পাঙ্ক হচ্ছে এফ ড্যাশের মানটা আমরা যেটা পাবো সেটা হলো 2.4 গুণন 10 টু দি পাওয়ার 19 হার্টজ। তাহলে আমরা পরিবর্তিত কম্পাঙ্ক বা নতুন কম্পাঙ্কের মান এটা পেলাম। এখন বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি কত, বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি কিভাবে বের করবো। বিক্ষিপ্ত ইলেকট্রন মানে বলা হচ্ছে যে এই যে ইলেকট্রনটা বিক্ষিপ্ত হলো, এই ইলেকট্রনটা বিক্ষিপ্ত হলে শক্তি কত। তাহলে শক্তি কত আমরা কিভাবে বুঝবো, যে ফোটনটা তার একটা শক্তি নিয়ে আসলো, কত এইচ এর পরিমাণ শক্তি নিয়ে আসলো। আবার যে ফোটনটা বিক্ষিপ্ত হলো তার শক্তি হচ্ছে এইচ এফ ড্যাশ, তার শক্তি কিন্তু কমে গেছে। শক্তি যদি কমে যায় তাহলে যে শক্তিটা কমে গেল সেটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি। তার কারণ ফোটন যখন ইলেকট্রনের উপর শক্তি প্রয়োগ করে তখন সে কিছু পরিমাণ শক্তি গ্রহণ করে, কিছু শক্তি নিয়ে ফোটন বিক্ষিপ্ত ফোটন চলে যায়, আর যে শক্তিটা গ্রহণ করলো বাকি থাকলো সেই শক্তিটা নিয়ে ইলেকট্রন যায়। তাহলে বিক্ষিপ্ত ফোটনের শক্তি কত হবে এইচ এফ। তাহলে আমরা এটা পেলাম। আচ্ছা, পরের অংশটুকুতে লিখবো হচ্ছে বিক্ষিপ্ত ফোটনের শক্তি ই সমান আমরা লিখবো হচ্ছে এইচ এফ মাইনাস হচ্ছে এইচ এফ ড্যাশ। এখন আমরা মান সব পাবো, এইচটা যদি কমন নেই তাহলে হচ্ছে এফ মাইনাস এফ ড্যাশ। আমাদের সকল মান জানা আছে। এইচ হচ্ছে 6.63 গুণন 10 টু দি পাওয়ার মাইনাস 34 জুল সেকেন্ড। আচ্ছা, আর এফ এর মান হচ্ছে কত 3 গুণন 10 টু দি পাওয়ার 19 বিয়োগ হচ্ছে এফ ড্যাশের মান আমরা বের করলাম 2.4 গুণন 10 টু দি পাওয়ার 19 সমান। যদি আমরা ক্যালকুলেশন যদি করি তাহলে মান যেটা পাবো সেটা হলো, সময় কি শেষ হয়ে গেছে গো, 3.98। তোমরা ক্যালকুলেশন করে দেখবা 3.9 10 টু দি পাওয়ার মাইনাস 15 জুল। এর মান যেটা পাবো সেটা হচ্ছে বিক্ষিপ্ত ইলেকট্রনের শক্তি যেটা পাবো সেটা -15 জুল। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা ডি ব্রগলির তরঙ্গ দৈর্ঘ্য বা ডি ব্রগলির মতবাদ এবং হচ্ছে কম্পটেন্ট ক্রিয়া সম্বন্ধে জানলাম। তো তোমরা সকলেই ভালো থাকবে। আজকে আমি এখানে শেষ করছি। সকলকে ঈদের শুভেচ্ছা জানিয়ে সকলে ভালো থেকো। আল্লাহ হাফেজ।